যে বর্তমানকালে আমার চেম্বারে অনেক ইয়ং জেনারেশন এসে থাকেন। তারা কেউ কলেজে পড়ছে, কেউ ভার্সিটি পড়ুয়া। আগে এত এত আসতো না, এখন এসেই বলে, স্যার আমার কোমরে প্রচণ্ড ব্যথা করতেছে, আমি নড়াচড়া করতে পারতেছি না, রাইট মুভিং করতে পারতেছি না, লেফট মুভিং করতেছি না, এমনকি আমি সালাদ আদায় করতে পারি না, সিজদা দিতে পারি না, এরকমের সমস্যা হচ্ছে। এবং দিনে যেমন তেমন রাতের বেলাতে এগুলো বেশি বেড়ে যায়। এ ব্যাপারে আমি সাধারণত কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অল্প বয়সে কেন কোমরে ব্যথা হয়। এই অল্প বয়সে কোমরে ব্যথা হওয়ার কারণ কি? অলরেডি ইয়ং জেনারেশন যারা আছেন তারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে এই কোমরে ব্যথা তো হতো আমার দাদার, কোমরে ব্যথা হতো তো আমার নানার, কোমরে ব্যথা হতো তো আমার দাদির, কোমরে ব্যথা হতো তো আমার নানির, কোমরে ব্যথা হতো তো বয়স্ক লোক যারা তাদেরকে আমরা লাঠি দিতাম, লাঠি ভর দিয়ে হেঁটে যেত, তাদেরকে আমরা হাত ধরে নিতাম, এই বাহুর নিচে হাত দিতাম, হাত ধরে ধরে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যেতাম। এটা বার্ধক্যজনিত রোগ। আমি তো কেবলমাত্র ইয়ং জেনারেশন, আমি বিবাহও করি নাই, আমি কেবলমাত্র 22 বছরের তরুণ টাটকা যুবক, আমার কেন কোমরে ব্যথা? আমি তো ইয়ং যুবতী, আমি ভার্সিটি পড়ুয়া ছাত্রী, আমার কেন কোমরে ব্যথা? আমার হিপ জয়েন্টে কেন ব্যথা? আমার এই ভার্টিব্রা ডিস্কগুলোতে কেন এই সমস্যা? এই সমস্যাগুলো নিয়েই আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি যে সে কোন কাজে জড়িত, সে কোন অভ্যাসের সাথে জড়িত, সে কি কাজ করতেছে, সে ভুল কাজটা কি করতেছে। একটা সময় ছিল যে সত্যি সত্যি এই রোগটা, কোমরে ব্যথা, যেটা আমরা সাধারণত পিএলআইডি বলেই থাকি, এই পিএলআইডিটা বার্ধক্যজনিত রোগ, বা আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা বার্ধক্যজনিত রোগ। ইয়ংদের মাঝে তো এটা থাকার কথা না। কেন এখন বর্তমানে ইয়ংদের মাঝে এটা বেশি কেন? এই কেন বেশি, এইটারই কিন্তু আমি পর্যালোচনা করব, এইটাই আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আপনারা যদি এই ভিডিওটি একটু পুরোপুরি দেখেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন, এতেই আপনি রোগ জড়তা থেকে আপনি নিজেকে নিজে মুক্ত করতে পারবেন। আপনাকে ওই ঔষধ কিনে খেতে হবে না। আমি এমনভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, প্রথমেই আমি আসি যে আমাদের কোমরে থাকে কি। যে কোমরে থাকে কতগুলো হাড় থাকে, একটা বড় একটা ডিস্ক থাকে, বডি অফ দ্য স্টার্নাম নামে একটা ডিস্ক থাকে। এর পাশাপাশি বেশ কিছু থাইতে কিছু মাংস থাকে। এখন এই মাসেল স্পাজম হতে পারে আপনার এই কোমর ব্যথার একটা কারণ। কোমরে সবচাইতে বেশি মাংস থাকে কোমরে। এই কোমরের মতন এত মাংস আর শরীরের আর কোথাও থাকে না। এই বাহুতে বলবেন যে আমার বাহুতেও তো মাংস। হ্যাঁ, বাহুতে মাংস আছে, অস্বীকার করছি না। আপনার অন্য অন্য জায়গাতেও মাংস আছে, অস্বীকার করছি না। কিন্তু যেটাকে আমরা গ্লুটিয়াল মাসেল বলি, যেটা নিতম্বের মাংস, এই নিতম্বে মাংসটা অনেক বেশি। এখন এই মাসেলে ক্রাম্প হতে পারে, মাসেল ইনজুরি হতে পারে। আপনি ভার উত্তোলন করতেছেন, আপনি একটা বস্তা আগলি দিতে আছেন, আপনি একটা কোনো কঠিন বস্তু আপনি উত্তোলন করে আপনি মাথায় তুলতেছেন, সেক্ষেত্রে যেভাবে তোলার নিয়ম, সে সঠিক নিয়মে তুললেন না, আপনি একটু সামনে একটু কুঁজা হইয়া তুললেন, তাৎক্ষণিকভাবে আপনার মাসেল ইনজুরি হয়ে গেল। আর মাসেল ইনজুরি হলে এই ব্যথাটা
দীর্ঘদিন থাকে, অতি সহজে ভালো হতে চায় না। এ ব্যাপারে আমরা অনেক নির্দেশিকা দেই, কিছু ব্যায়াম দেই, কিছু মেডিসিন দেই, এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই লোকটা ভালো হয়ে যায়। তারপর আসে অনেকে জিম করতে যায়। ইদানিংকালে আমি অনেক জিম ভিজিট করেছি, তারা সঠিক নিয়মে জিম করতেছে না। আসলে জিম করার তেমন একটা দরকারও হয় না। একটা মানুষ যদি সঠিক নিয়মে যদি হাঁটাহাঁটি করে, অর্থাৎ কলেজ পর্যন্ত হেঁটে যায়, স্কুল পর্যন্ত হেঁটে যায়, ওখান থেকে যদি আবার হেঁটে আসে, এতেই তার মোটামুটি এক্সারসাইজ হয়ে যায়। তারপরে জিম করতে যাবে ভালো, কিন্তু জিমের যারা প্রশিক্ষক আছে ওনারা কিন্তু সঠিকভাবে কিন্তু প্রশিক্ষণটা কিন্তু দিচ্ছে না। একটা লোক হঠাৎ করেই সে কতটুকু ভারোত্তোলন করতে পারবে, সে কিভাবে পিছনে করতে পারবে, মানে ঝুঁকি দিতে পারবে, সামনে কতটুকু ঝুঁকে নিতে পারবে, এই শিক্ষাটা কিন্তু দেয় না। যার পরিপ্রেক্ষিতে অনেকে বেশি ঝুঁকে, অনেকে কম ঝুঁকে, যার পরিপ্রেক্ষিতে ওই মাসেল ইনজুরি কিন্তু হয়ে থাকে। অনেকে খেলাধুলা করে, কেউ ক্রিকেট খেলে, ক্রিকেট বল খেলে, কেউ বাস্কেটবল খেলে, কেউ ভলিবল খেলে, কেউ ফুটবল খেলে। এই খেলাধুলার পরিপ্রেক্ষিতেও যতটুকু ঝুঁকি দিয়ে না বলটাকে আঘাত করার দরকার, তার থেকে আর একটু বেশি ঝুঁকি দিয়ে আঘাত করে, যার পরিপ্রেক্ষিতে মাছেলে বড় ধরনের একটা টান খায়। এই টান খাওয়াটা মানে কিছু লেগামেন্ট ছিঁড়ে যায়। এই লেগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে দীর্ঘদিন এই কোমর ব্যথায় কিন্তু ভুগে থাকে। যার পরিপ্রেক্ষিতে তাকে আমরা কিছু নির্দেশিকা দেই যে এইভাবে এইভাবে আপনি ব্যায়াম করেন, এইভাবে খেলাধুলা করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আর একটা কারণ, এই কোমরে শুধু ওই যে মাসেল থাকে, মাংসপেশি থাকে, এটাই কিন্তু নয়। কোমরে কিন্তু আপনার বড় ধরনের একটা অংশ জমে আছে অস্থি, যেটাকে আমরা স্কেলিটাল বা হাড় বলি। এই হাড়ের ভিতরে আবার একটা ডিস্ক আছে। এই ডিস্ক কিন্তু জেল আছে এবং 70% কিন্তু ফ্লুইড আছে। এই অনেক সময় এই ডিস্কের উপরে চাপ লেগে ওই ফ্লুইডটা কিন্তু বেরিয়ে যায়। ফ্লুইডটা বেরিয়ে গিয়ে আপনার নার্ভে কিন্তু একটা ধাক্কা দেয়। নার্ভে যখন ধাক্কা দেয় তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, নার্ভের পেন। যার হয়েছে সেই বোঝে নার্ভের পেন কি। সে না পারে একটু বামে লড়তে, না পারে এভাবে একটু ডানে ডানে নড়তে, হ্যাঁ, এভাবে সে ব্যথায় ছটফট করতে থাকে। এমতো অবস্থায় আমাদের কাছে আসলে আমরা তাকে কিছু উপদেশ দিয়ে থাকি। তারপর আসে একসময় মানুষ একটু শক্ত বিছানায় শুতো, এটাই নিয়ম, শক্ত বিছানায় শুবে। কিন্তু বর্তমানে মানুষে জাজিম করছে, জাজিমের উপরে তোষক দিছে, তার উপরে আবার আর একটা নরম একটা বেড বিছিয়ে নিচে, এরপরে শুয়েছে, যার পরিপ্রেক্ষিতে ভার্টিব্রা ডিস্কগুলো সোজা থাকছে না, হ্যাঁ, একটার সাথে আর একটা ঢুকে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি স্পুন স্পুন্ডিলাইটিস। এই স্পুন্ডিলাইটিস স্পুন্ডিলাইটিস হওয়ার পরিপ্রেক্ষিতেও কিন্তু কোমরে ব্যথা করতেছে। এই সমস্ত রুগী আসলে ডাইরেক্ট বলি যে আপনি শক্ত বিছানায় ঘুমাবেন, কাঠের বিছানায় ঘুমাবেন, একটা ওই খাড়ের উপরে আপনি কোনো রকম একটা ম্যাট বিছাইয়া আপনি শুয়ে থাকবেন, তাহলে আর আপনার এই ব্যথা আর থাকবে না। আর এটাই হলো আমাদের প্রধান চিকিৎসা। তারপরে আরও কিছু চিকিৎসা দিয়ে থাকি। কোনো রুগীরে কিছু NSAID ড্রাগ দিয়ে থাকি, কিছু ব্যায়াম দিয়ে থাকি, কোনো রুগীকে কিছু মেডিসিন দিয়ে থাকি। এই দীর্ঘায়িত মেডিসিন ওই মেকোবালামিন হাইড্রোক্লোরাইড, সাইনোকোবালামিন, তারপর আসে থায়ামিন হাইড্রোক্লোরাইড, নিকোটিনামাইড, এই জাতীয় ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। কিছু শর্ট টাইম NSAID ভিতরে মেফেনামিক অ্যাসিড, তারপর আসে ক্যাটোরোলাক, ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এই জাতীয় শর্ট টাইমের কিছু মেডিসিন আমরা রুগীদেরকে দিয়ে থাকি। তবে এগুলো রুগী না দেখে, ফিজিক্যালভাবে না দেখে কোনো রুগীকে এই ওষুধগুলো দেওয়া সম্ভব নয়, এবং রুগীদেরও কোনো ফার্মেসি থেকে এরকমের ওষুধ কিনে এনে খাওয়া সম্ভব নয়। তো বিভিন্ন কারণে কোমরে ব্যথা নিয়ে আলোচনা করলাম। এই কোমরে ব্যথার উপর যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।